বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, সর্বশেষ বিএনপি আনুষ্ঠানিকভাবে শেষ পর্যন্ত বলল যে সরকারকে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা করা কঠিন হয়ে দাঁড়াবে বিএনপির জন্য। সো এই বার্তার মধ্য দিয়ে আসলে কী বোঝাতে চাইছে? ইতিমধ্যেই এইসব চাপ দেখে একটা গুঞ্জন উঠেছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চাইছেন। পরে অবশ্য আবার একজন উপদেষ্টা বললেন না, তিনিও থাকছেন, উপদেষ্টা পরিষদও থাকছে। এরপরে আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি যে দায়িত্ব পালন অসম্ভব করে ফেলা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেটা জাতিকে জানানো হবে কারা এই সমস্যা তৈরি করছে। তো সব মিলিয়ে একটু বুঝতে চাই যে আপনাদের এই চাপটাপ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এবং আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে কিনা, বা সরকারের দিক থেকে পরিস্থিতি ঘোলাটে করবার একটা চেষ্টা হবে কিনা। ধন্যবাদ আপনাকে। বিএনপি ডিসেম্বরের কথা বলেছে, বিএনপি তো অযৌক্তিক কোনো কথা বলেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলেছেন বিএনপি তার মধ্যেই আছেন। বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর তো 1 তারিখ থেকে আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। সো আমি অপটিমিস্ট। আমি বলবো যে সরকার হয়তো বা দেখা গেছে 1 তারিখ বা 2 তারিখ আপনার নির্বাচনের একটা রোড ম্যাপ আগে থেকে দিয়ে দেবেন আগামী 2 মাসের মধ্যে। ডিসেম্বরে না, ওনারা তো জুনও নিতে, হ্যাঁ ওনারা জুন পর্যন্ত নিয়েছেন বলেছেন। তার মানে কি ডিসেম্বর থেকে বলেছেন, তার মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তো আমার রয়ে গেছে, মানে বিএনপি তার মধ্যে আছে। বিএনপি তার মানে কি অযৌক্তিক বা অন্যায় কোনো আবদার করেননি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে নির্বাচনটা কেরা করা সম্ভব। আপনি যদি এটা তোলেন এক পাল্লায়, আরেকটা পাল্লায় আপনি যাবেন যে যৌক্তিকতাটা কি আপনার জুন পর্যন্ত আপনি কি করে ফেলবেন। আপনি ডিসেম্বরের পরে 31শে ডিসেম্বরের পরে জানুয়ারির 1 তারিখ থেকে জুন, এই 6 মাস আপনি কি করে ফেলবেন। আপনি 9 মাসে কি অর্জন আপনার, আপনি জাতিকে উপস্থাপন করেননি। আপনি ইংরেজি বলা হকার দিয়ে বিনিয়োগ আনবেন, বলবেন কতটুকু করেছেন আপনি। অর্জন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কতটুকু করেছেন বা ওনার প্রতিষ্ঠানগুলো কতটুকু করেছেন। একটা জিনিস আমি বলি, প্রশ্ন রাখি, মানে সাধারণ দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনার অনেক পপুলার আপনার এই অনুষ্ঠান, আপনি নিজে একজন পপুলার পার্সোনালিটি। আমি একটা প্রশ্ন রাখি, যখন বিএনপির পক্ষে কোনো রায় আসে তখন সেটাকে বলা হয় যে ম্যানিপুলেট করা হয়েছে কিংবা আপনার একটু ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। কিন্তু যখন 666 কোটি টাকা আপনার কর রেয়াত দেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বা ওনার প্রতিষ্ঠানকে, তখন কিন্তু কেউ কোনো কথা তোলেননি। তাহলে বেনিফিশিয়ারিকে উনি ব্যক্তিগতভাবে, উনি তো আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন ওনার জন্য সম্বর্ধনার আয়োজন করেছিল বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন 7 তলা 8 তলা লিফট বাদে উঠতে হতো নামতে হতো, ওনার নিজস্ব ব্যাপার ছিল সেটা। সে সময়ও কিন্তু বিএনপি ওনার পক্ষে দাঁড়িয়েছেন, কথা বলেছেন। কিন্তু উনি কিন্তু বাংলাদেশের বিএনপির কথা বাদ দেন, বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কথা বলেছেন কিনা আমি অন্তত শুনিনি, আমি অন্তত দেখিনি, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়াতে আমি দেখিনি। তাহলে আপনি বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করার মানেটা কি? আমি এই কথাটা বলছি এই কারণে যে আপনি বিভিন্ন ধরনের কথা বলেন। উনি এবং ওনার ক্যাবিনেট, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তর্বর্তী সরকার যেটা বলি, ওনাদের প্রেস উপদেষ্টা যিনি আছেন, প্রেস সেক্রেটারি যিনি আছেন, উনিই দেখা গেছে সবচেয়ে বেশি কনফিডেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা অন্যান্য উপদেষ্টারা যারা আছেন তাদের থেকেও দেখা গেছে উনি অনেক বেশি কনফিডেন্ট। তো এই জায়গাটা থেকে এবং যুক্তিকতা দেখানো হয় বিভিন্ন। আমরা যদি যুক্তি দেখাই যে কেন ডিসেম্বরের মধ্যে সম্ভব, ডিসেম্বরের মধ্যে সম্ভব, আমরা তো আগে বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার ছিল বিভিন্ন সময়, তারা যদি 3 মাসের মধ্যে করতে পারেন, আপনারা কি বলেন যে বিচার করবেন, অনেকে বলেন, আমি অনেকগুলো কথা বলছি এক প্রসঙ্গে। আপনি যখন বলেছেন এটা কিছু ওয়াইড ওপেন, আপনি একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন এটা। সো বিচারের কথা বলে অনেকে বলেন যে বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার কোনো নির্বাচন হবে না। আবার কেউ মানে বিভিন্ন ধরনের সংস্কার না হওয়া পর্যন্ত হবে না। তাহলে তো আপনার তো হাসিনার উপরে চলে গেলেন আপনারা। হাসিনা ফেসিস্ট ছিলেন, হাসিনা যে ভাষায় কথা বলতেন তার থেকে দেখা গেছে যে আমরা কয়েক ডিগ্রি উপরে চলে যাচ্ছি। তাহলে কি এটার জন্যই আপনার এদেশে আন্দোলন হয়েছিল, বা কাউকে একক কৃতিত্ব দেওয়ার জন্য কি এই আন্দোলন সাকসেসফুল হয়েছে? বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলো যারা ছিলেন
তারা কি আন্দোলন করেননি? কেন আন্দোলন করেছিলেন? আন্দোলনটা করেছিলেন যে বিনা ভোটে নির্বাচন হচ্ছে, অপশাসন, দুঃশাসন, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, সেটার থেকে মুক্তি উত্তরণ। আর যাদেরকে সম্পূর্ণ ক্রেডিটটা দিচ্ছেন তারা কেন আন্দোলন করেছিলেন? তারা কোটার বিরুদ্ধে। কোটা 10%, কোটা 15%, কোটা 20%, মানেটা কি? যে 100 জনই মেধা তালিকায় আসবে, তো তাহলে অতিরিক্ত 20 জন আসতো। আগে যে 100 জনের মধ্যে 80 জন মেধা তালিকায় আসতো, 20 জন কোটায় আসতো। সেই 20 জন যদি হয়, সেই 20 জনের জন্য তো আপনার মেধা তালিকা আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনাকে কম্পিটিটিভ এক্সামে আপনি কি ওটা থেকে নিশ্চয়তা দেয় যে আপনি চাকরি পাবেন? না। আমার সংস্কারের বড় এইটা হবে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা ক্রিয়েট করেন, বিনিয়োগটা বাড়ান, দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে এনকারেজ করেন। সেটা হবে সামগ্রিক সংস্কার। বাংলাদেশের জনগণের কাছে গিয়ে আপনি যদি বলেন যে আমরা একটা গণভোট করতে চাই, পাবলিক কি সেটা বুঝবে? প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি মানে আপনার ক্ষমতার ভারসাম্য। আমি একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে দল থেকে হন, মানে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই তো প্রধানমন্ত্রী আপনার নির্বাচিত করে, আবার সেই দলে কিন্তু রাষ্ট্রপতি মনোনয়ন দিয়ে পাঠায়। তাহলে নিয়োগকর্তার ইচ্ছার বাহিরে কোনো রাষ্ট্রপতি কোনো কিছু করবে? তাহলে আপনি ক্ষমতা বাড়ালেন কি কমালেন, তাতে কি কিছু যায় আসে? তাতে গ্রামের কৃষকের, রিক্সাওয়ালা, হতদরিদ্র যারা আছে, শ্রমিক, তার কিছু যায় আসছে? কিংবা উপরতলার মানুষ যারা আছে, এলিট শ্রেণী যারা আছে, তাদের কি কোনো অবস্থার পরিবর্তন হবে, কোনো ফারাক হবে? আপনার নিজের মধ্যে আভ্যন্তরীণ সংস্কার, ব্যক্তিগত সংস্কার যতক্ষণ না হবে, কোনো সংস্কার টেকসই না। মনস্তাত্ত্বিক সংস্কারের, ঠিক বলেছেন, মনস্তাত্ত্বিক যে বিষয়টা, আপনি সংস্কার বলতে কি বোঝান সেটাও কিন্তু বলেননি, পরিষ্কার করেননি। তো যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, এগুলো শুধুমাত্র তালগোল পাকিয়ে বিএনপি কখনো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছে না বা অসহযোগিতা করার কথা চিন্তা করছে না। কিন্তু জনগণের তো আশা আকাঙ্ক্ষা যেটা, যে জনগণ চাচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের নির্বাচিত সরকার আসবে। আর ওনাদের মধ্যে একটা কথা হচ্ছে যে সংস্কার না করলে আবার বোধহয় ফেসিস্ট হবে। ভাই, জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়ে গেছে, তারপর থেকে সমগ্র রাজনৈতিক দলগুলো একটা বড় শিক্ষা আমি মনে করি যে আগামীতে যারাই আসুক না কেন, তারা ওই অতীতের সরকারের মতো ফেসিস্ট কায়দায় দেশ চালাতে পারবেন না। কিন্তু আমার একটা ভয় হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কেন যেন সেই অস্ত্রটা, জুলাই আগস্টের অস্ত্রটাকে ভোতা করে দিচ্ছেন। অর্থাৎ ছাত্রদের উপরে কিন্তু আর আস্থা জনগণের আছে কিনা সন্দেহ আছে। আমি দেখেছি যারা 5 বছর ডক্টর ইউনূস সাহেবকে রাখতে চান, তাদের সমাবেশে 30 জন ছিল। এক পর্যায়ে শুনেছি যে 100 থেকে 120 জন, শেষ বক্তা পর্যন্ত 14 জন ছিল। এটা হলো অবস্থা। তার মানেটা কি? ওই ছাত্রদের যেই আপনার ধার ছিল, সেটাকে ভোতা না, শুধু সেটাকে আপনার ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে। এটা আমি মনে করি যে বর্তমানে যেটা আপনার বিরাজ করছে বা যেটা প্রবহমান, এটা একটা পর্যায়ে মানুষ কিন্তু আর ওই ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের ডাক দেবে বলে আমি মনে করি না। আমার উচিত ছিল এই ছাত্র বন্ধুরা আপনার ভ্যানগার্ড হিসেবে বা আপনার পাহারাদার হিসেবে ক্ষমতার বাইরে থাকা উচিত ছিল। এবং ডক্টর ইউনূস স্যার যদি আপনি মনে করেন যে উনি যদি খুব ভালো চান, তাহলে যাদের সতীর্থরা রাজনৈতিক দল করেছেন তাদেরকে পদত্যাগ করাতে উনি অনুরোধ করবেন। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন আপনার হাসান আরিফ স্যারকে সরিয়ে একজন কনিষ্ঠ, অপেক্ষাকৃত কনিষ্ঠ একজন সদস্যকে আপনার এলজেডি উপদেষ্টা করা হয়েছিল, যেটাকে বলা হয় ছায়া রাজনৈতিক দলের প্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দলের একটা ছায়া প্রতিনিধি। তো সেটা করা হয়েছিল কিপিং ইন মাইন্ড দ্যাট হি ক্যান ফ্যাসিলিটেট এ পলিটিক্যাল পার্টি দ্যাট ওয়াজ ইন দেয়ার ভিশন। সেটা করার চেষ্টা করছেন এবং সেটা এখনও চলছে। উদাহরণস্বরূপ কিন্তু আমি বলতে পারি যে আমি যেখানে বাস করি সে জায়গাতেও কিন্তু ওই ধরনের কর্মকাণ্ড করছেন। এলজেডি উপদেষ্টা সমগ্র বাংলাদেশের, কোনো পার্টিকুলার এরিয়া না। মন্দিরে যাবেন, মন্দির করে দেবেন। এর আগের সরকার 10 তলা 2টো বিল্ডিংয়ের আপনার অনুমোদন দিয়ে গেছেন, ফান্ড দিয়ে গেছেন। এখন নতুন করে বলছেন যে আমি 2টো বিল্ডিং করে দিব, লেক পরিষ্কার করবেন 500 ডিএনসিসির কর্মকর্তা কর্মচারী নিয়ে। এগুলো কিন্তু ভিন্ন ধরনের খায়েশ বা চরিত্রের উন্মোচন করছে, যেটা ইন ফিউচারে মানুষের আস্থা তাদের উপর থাকবে না। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আসলে আমরা যে বাস্তবতার মধ্যে আছি জিল্লু ভাই, এটা খুবই হতাশাব্যঞ্জক একটা বাস্তবতা। হতাশা এই কারণে বলছি যে যখন জুলাই আন্দোলনের যারা যোদ্ধা, যে ইয়াং জেনারেশন যারা হাসপাতালে থাকে বা এখনও আছে অনেকে, সেখানে যখন তারা বিষ খায়,
তখন বুঝতে হবে যে এই জুলাই আন্দোলনের হতাশা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ যারা আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার মধ্যে তরুণরা একটা বড় অংশ, সেই 4 জন তরুণ বিষ পান করার চেষ্টা করলো, আত্মহত্যার চেষ্টা করলো। তার মানে তারা তাদের বোধের মধ্যে বুঝতে পারছে যে যে স্পিরিট নিয়ে তারা আন্দোলনে নেমেছিল, সেই স্পিরিটের জায়গায় রাষ্ট্র আজকে নাই। ফলে এই গণ আন্দোলনের স্পিরিটের সঙ্গে যখন কেউ বিশ্বাসঘাতকতা করে, এটার একটা স্বাভাবিক পরিণতি আছে, এবং সেই পরিণতি আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি। যেমন ধরেন যে আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করতে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে আসলেন, তাদেরকে জল কামান মেরে তাদেরকে নির্যাতন করা হলো। সেখানে শিক্ষকরাও সামিল ছিলেন, যেমনিভাবে জুলাই আন্দোলনে শিক্ষকরা সামিল ছিলেন, শিক্ষক নেটওয়ার্ক সেখানে কাজ করেছে। কিন্তু আবার অপরদিকে আমরা দেখলাম ওনার বাড়ির সামনে আরেকটি রাজনৈতিক অংশকে তারা কিন্তু ওয়াসার ঠান্ডা পানি দিয়ে আপ্যায়িত করছেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আজকে জনগণের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা স্বৈরতান্ত্রিক আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 15টি বছর। আমরা বলেছি রাষ্ট্রের চরিত্র ক্রমান্বয়ে স্বৈরাচারী হয়ে উঠেছে। আমরা কি আজকে সেই স্বৈরাচারের পদধ্বনি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না? যখন ছাত্রদের উপরে জল কামান মারা হয়, আমরা কি দেখতে পাচ্ছি না যখন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা লেলিয়ে দেওয়া হয়, যখন একটা আরবিট্রারি আইন দিয়ে ঢালাওভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করার একটা কালো আইন জারি করার প্রচেষ্টা করা হয়, তার প্রতিবাদ করলেই তাকে রাজনৈতিক ট্যাগ লাগানো হয়, একই স্বৈরাচারী বা একই ফ্যাসিবাদী আচরণ নয়। একই রকমভাবে আপনি রাজস্ব বোর্ডের ঘটনা দেখেন, সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্বের জায়গাটি দেখেন, কেন বারবার সেনা সদরকে প্রেস ব্রিফিং করতে হচ্ছে, ডিস্টেন্সটা কোথায়? ফলে গণতন্ত্রের পথে রাষ্ট্রকে উত্তরণের জন্য যেই জায়গাটা তৈরি হয়েছিল, এই জায়গাটা বর্তমান অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম পোর্ট নিয়েও দেখেন, আজকে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এসে গেছে, যে কারণে রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে, সার্বভৌমত্বের রক্ষক হিসেবে সেনাবাহিনী চুপ থাকতে পারে না, এবং তারা চুপ নাই, তারা কথা বলেছে, এবং তাদের কথা বলাকে ভিন্নভাবে নানান ইঙ্গিতে এক ধরনের এগোর লড়াইয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে একটি রাষ্ট্র যখন সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, কার্যত রাষ্ট্র যখন তার নিরাপত্তা উপদেষ্টা নিয়ে প্রশ্নের মুখে পড়ে, যখন রাষ্ট্রের বহিঃশত্রু আধিপত্যবাদী শক্তি যখন রাষ্ট্রকে আঘাত করার সুযোগ পায় বা সম্ভাবনা তৈরি হয়, তখন নিঃসন্দেহে একটা আন্দোলনের স্পিরিট বলে যা থাকে সেটি আর অবশিষ্ট থাকে না। এবং এই নৈতিক জায়গা থেকেই, এই নৈতিক ব্যর্থতার জায়গা থেকেই আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের জাতির উদ্দেশ্যে কিছু কথা বলা উচিত, কিন্তু সেটি তারা না বলে তারা উল্টো থ্রেট করেছে। আপনি যে জুলাই অগাস্ট আন্দোলনের স্পিরিটের কথা বলছেন, আমি খানিকটা কনফিউজড যে সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে জামাতের একজন নেতা যিনি মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি মুক্তি পেয়েছেন, এবং সেটাকে আইন উপদেষ্টা বলছেন যে এটা ওই আন্দোলনের, জুলাই অগাস্ট আন্দোলনের এক ধরনের স্পিরিট বা সাফল্যই। দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক। মাননীয় আইন উপদেষ্টা যদি জুলাই আন্দোলনের টোটাল স্পিরিটকে এই রায়ের সঙ্গে মিলিয়ে ফেলেন, তাহলে বলতে হবে যে জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম, আমরা সবাই এরকম সমস্ত স্বাধীনতা বিরোধীদের মুক্তি চেয়েছি, তাদের বিচার চাইনি। এই যে গুলিয়ে ফেলা, এই যে ঢালাওভাবে যে মন্তব্য করা, কোনো ওনার মতো একজন আইনের শিক্ষকও বটে, এবং একাডেমিক জায়গা থেকেও তিনি এই ধরনের দায়িত্বহীন মন্তব্য করতে পারেন না। কারণ আমাদের ঐক্যমত্য কমিশনেরই যিনি শীর্ষস্থানীয় ব্যক্তি ডক্টর আলী রিয়াজ কয়েকদিন আগে বলেছেন যে আমরা 24 দিয়ে 71কে প্রতিস্থাপন করতে চাই না, বা 71কে আমরা আন্ডারমাইন করতে চাই না, সেটা তিনি বলেছেন। কিন্তু প্রত্যেকটি অ্যাকশন দেখেন, যে মতবাদিক ধারা এখানে কায়েম করার চেষ্টা করা হচ্ছে, যে ডক্ট্রিনেশন, দ্যাট ডক্ট্রিনেশন ইজ টোটালি টার্গেট টু ডিসম্যান্টেল দ্য স্পিরিট অফ 71। আমাদের যে কারণেই এটা রিয়াকশন হচ্ছে, যারা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, তাদের মধ্যে রিয়াকশনটা হচ্ছে এই কারণে, তারা রাজনীতি বোঝে না, তারা দল বোঝে না, তারা দেশ বোঝে, তারা সার্বভৌমত্ব বোঝে, সিকিউরিটি বোঝে। আজকে সিকিউরিটি অ্যাট রিস্ক, এই রিস্কের মধ্যে কারা ফেলে দিল? এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তারা বারবার বলেছে তারা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না, কিন্তু ঘুরে ফিরে আমরা সেই উগ্রবাদী যে ধারা, তার যে মতবাদিক যে পটভূমি, সেটি কিন্তু নানাভাবে রাষ্ট্রের ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ফলে এই রাষ্ট্রটা যদি ক্রমান্বয়ে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাত্রা শুরু করে, বাংলাদেশ যদি
মিয়ানমার সীমান্তে আরেকটি ইউক্রেনের মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটির সুযোগে যদি আমাদের জিওপলিটিক্যাল ম্যাপটা পাল্টে যায়, তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? এবং আমার ধারণা যারা নিরাপত্তা বিশ্লেষক তারা আমার চেয়ে আরো ভালো করে বোঝেন যে বাংলাদেশটা কোন বিপদের দিকে যাচ্ছে, এবং এই বিপদের দিকে ঠেলে দেওয়ার দায় কখনোই এই বর্তমান অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। এবং সেটি পারে না বলেই বিএনপির পক্ষ থেকে তারা নিরাপত্তা উপদেষ্টার কিন্তু পদত্যাগ চেয়েছেন, এবং আরো দুজন উপদেষ্টার পদত্যাগ তারা চেয়েছেন। সর্বশেষ বিএনপি যেটা বলছে বিতর্কিত উপদেষ্টা, এবং বিতর্কিত বলেছে, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তিনের বাইরেও বেশ কিছু উপদেষ্টা আছে যাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক আছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বিএনপি আবার বৈঠক করলো যার বিরুদ্ধে অভিযোগ তাকে সামনে রেখেই। এক নাটক, এক প্রহসন। এবং এটা কিন্তু বিএনপির মতো একটা পরিপক্ক রাজনৈতিক দলের পরিপক্কতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের আইনে আমার সঙ্গে আমার বিজ্ঞ সহকর্মী একজন আছে, তিনি জানেন যে একটা লোক যদি নির্দোষ হয় তার সম্পর্কে যখন অভিযোগ হয় ডায়ালগ প্রসেসে, ইনকোয়ারি প্রসেসে তাকে দূরে রাখা হয়। এটা সাধারণ ভদ্রতা। আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে মাননীয় উপদেষ্টা বৈঠক করলেন, ভদ্রতার খাতিরেও তো তিনি তাকে দূরে রাখতে পারতেন, যে আমি বিএনপির সঙ্গে ডিসকাস করছি, যেহেতু তাকে নিয়ে কথা আছে তিনি একটু দূরে থাকুন। সেই ভদ্রতাটুকু যখন বিএনপিকে দেখালেন না, তখন স্বাভাবিকভাবেই যে কথাটি মার্কেটে চালু আছে রাজনীতির বাজারে, যে অন্তর্বর্তী সরকার একটি বিরাজনীতিকরণের মতবাদ এখানে কায়েম করার চেষ্টা করছে, অর্থাৎ পলিটিক্যাল ফোর্সকে আন্ডারমাইন করা, পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা এবং আন্দোলনকে মার্জিনালাইজ করা, এবং শুধুমাত্র তাদের পছন্দ সেই আন্দোলনকেই প্রচারণা দেওয়া, এই ধারা চলতে পারে না। ব্যারিস্টার, না, আমি হাসান তারিক ভাই যে কথাটা বলেছেন যে একজন কনিষ্ঠতম উপদেষ্টার উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে, আমি ওনার কথা, বক্তব্য এবং স্পিরিটের সঙ্গে আমি একমত পোষণ করি। বিএনপির আমি মনে করি যে উচিত ছিল যে সেখান থেকে উঠে চলে আসা। এনজিও বয়স মানে না, আপনি এনজিও চালান। উনি শুধু বয়সের ইস্যু ছাড়া আর একটা বলেছেন যে বিএনপি তো ইতিমধ্যেই দাবি করেছেন, ওটাও তো আসছে, আমি আসছি। এনজিও বয়স মানে না, কিন্তু রাষ্ট্রযন্ত্র যখন আপনি চালাবেন তখন কিন্তু বয়স একটা ব্যাপার, অভিজ্ঞতা একটা বড় বিষয়। বিশ্ববিদ্যালয় থেকে যখন আপনিও লেখাপড়া করেছেন, আমিও করেছি, তারেক ভাইও করেছেন, আপনি পাশ করার পরে আপনাকে মানে ডাক্তার যারা হয় তাদেরকে ইন্টার্নশিপ করতে হয়, ব্যাংকে যখন কাজ করে তখন ইন্টার্নি সেটাও করতে হয়, যে কোনো কিছু হোক অ্যাপ্রেন্টিসশিপ আপনাকে করতেই হয়। আপনি সরাসরি কি করলেন? এখন যদি বলি খোলাখুলি যে বাংলাদেশে আগে মনে করেন যে 40 বছর বয়সে দুর্নীতিটা পাকাপোক্ত রপ্ত হতেন দুর্নীতিতে, এখন 20-22 বছরের যুবকরা আপনার, এটা সবচেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক। 20-22 বছরের যুবকদেরকে এই দুর্নীতি করতে অনুপ্রাণিত করা হয়েছে। একজন বলেছিলেন যে একজন এপিএস আপনার 386 কোটি টাকা আপনার দুর্নীতি করেছেন, এবং তাকে আপনার এলজেডি উপদেষ্টা তাকে সরিয়ে দিয়েছেন, বা তদন্ত হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। শেখ হাসিনা যখন ছিলেন ওনার পিয়ন 15 বছরে 400 কোটি টাকা। আপনি মনে করেন যে 8 মাসে মোটামুটি 400 কোটি টাকা, তাহলে আপনি 15 বছর আর 5 বছর প্রধানমন্ত্রীর পিয়ন, তাই না? তাহলে আপনি প্রধানমন্ত্রীর জায়গায় গেলে, তাহলে যে জুলিল ভাই যেটা বললেন, প্রধানমন্ত্রীর জায়গায় যদি হতেন আর 15 বছর সময় যদি পেতেন, তাহলে তো আপনি মনে করেন যে কয়েকটা বাজেট মোটামুটি পকেটস্থ করতে পারতেন। এখন কথাটা হচ্ছে যাদেরকে নিয়োগ দিয়েছেন সে এপিএস কিন্তু সরকারি এপিএস না, সে কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগকৃত ব্যক্তিগত পিএস, সরকার থেকে আসে। এই যে এমন ধরনের একটা অবস্থা, আমি ওই তারেক ভাইয়ের সাথে যেই কথাটাতে আমি এগ্রি করি, কমপ্লিটলি এগ্রি করি, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার মোটেও উচিত হয়নি যে এ ধরনের একটা কাজ করা। এনজিওতে বালক বালিকা, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে নিয়ে আপনি এনজিও করতে পারেন, তাদের নিয়ে কথা বলতে পারেন, উঠোন বৈঠক করতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো আচার অনুষ্ঠানে এবং গুরুত্বপূর্ণ দেশের এক ধরনের ক্রান্তিলগ্ন এক ধরনের চলছিল কি, যে প্রধান উপদেষ্টা বোধহয় পদত্যাগ করবেন, এবং তিনি কাকে জানালেন? এনসিপিকে জানালেন, এনসিপির আহ্বায়ককে জানালেন। আমি যদি প্রশ্ন করি, এনসিপি কি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি? এনসিপি তো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না, তার তো কোনো আইডেন্টিটি নাই, তার তো কোনো লুকাস স্ট্যান্ডাই নাই। প্রধান উপদেষ্টা কেন ডাকলেন? এবং প্রধান উপদেষ্টা তো এটাকে আপনার অনেয়ার করার জন্য, এটা জনসমক্ষে প্রচারের জন্য নিশ্চয় বলেছেন, দেখেই তো আপনার নাহিদ ইসলাম বলেছেন যে উনি পদত্যাগ করতে চেয়েছেন। তবে একটা কথা বলি, এই দেশ শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করে নাই। ওই যে বলেন আপনার অখ্যাত বলেন আর অজ্ঞাত বলেন, একজন মেজর জিয়া ডিক্লেয়ার করেছিলেন এদেশের ইন্ডিপেন্ডেন্স,
বাংলাদেশের মানুষ জেনেছে যে এদেশের সেনাবাহিনী, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী, যেটা পরবর্তীতে আমরা বাংলাদেশ, তারা এই দেশের জনগণের সঙ্গে আছে। মানুষের মধ্যে একটা উৎসাহ কাজ করেছে, সাহস কাজ করেছে। নেতৃত্ব কারোর জন্য অপেক্ষা করে না। আমার ম্যাডাম বলতেন, চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। বসায় দেন, ঠিকই সে মনে করেন যে পারফেক্ট হয়ে যাবে। নেচার অ্যাভয়েডস ভয়েড, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি চলে যান, এই বাংলাদেশ চলবে। আপনাকে আমাকে ক্যামেরায় যে আছেন ভাই, ওনাকে বসিয়ে দেন, তাও এই দেশটা চলবে। এই দেশটার জন্য কেউ ইনএভিটেবল না। কেউ যদি মনে করেন আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, কারণ আমার যেই আশা আকাঙ্ক্ষা ছিল, আমি 2012 সালে নোবেল লরিয়েটদের একটা সম্মেলন হয়েছিল, শুধুমাত্র নোবেল লরিয়েট যারা ছিলেন তাদের, শিকাগোতে 2012 সালে আমি আমন্ত্রিত একজন অতিথি ছিলাম সেখানে। আমি দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম যখন ঘোষণা হয়, তখন মিনিমাম 12 মিনিট আপনার রাউন্ড অফ অ্যাপ্লস, ক্ল্যাপিং, পুরা হল দাঁড়িয়ে গেছে। অন্যরা ছিলেন 30 সেকেন্ড, 20 সেকেন্ড, এ ধরনের। আমি বলেছিলাম যে ব্রিটিশ মনার্কের পাসপোর্ট লাগে না সারা পৃথিবী ঘুরে বেড়াতে। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সে পর্যায়ের একজন মানুষ যার কোনো পাসপোর্ট ছাড়া সারা পৃথিবী ট্রাভেল করার মতো আপনার অবস্থা তৈরি হয়েছে। কিন্তু উনি তো আমাদের মানে হতাশা, মানে আপনার করেছেন, আমাদেরকে হতাশ করছেন। উনি তো আমাদেরকে আশাভঙ্গের যত কিছু আছে সব কিছু দিয়ে যাচ্ছেন। আমি একটা কথা বলি, হাসান আরিফ স্যার মনে করেন যে দুবার উপদেষ্টা ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশে, 50 বছরের উপরে যার মনে করেন যে আইন পেশায় দক্ষতা, অভিজ্ঞতা, সিনিয়র অ্যাডভোকেট, উনি ছিলেন আপনার এলজিআইডি উপদেষ্টা। আপনি হঠাৎ করে একদিন বলা নেই কওয়া নেই, আপনি একজন অপেক্ষাকৃত অনেক বেশি নবীন না, তরুণ একজনকে আপনি বসিয়ে দিলেন। অসুবিধা কি? কেন করলেন? চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, বাট আমি বলেছি চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু সেই মানুষটাও আপনার সেই চেয়ারে বসার জন্য যোগ্য হতে হবে। আপনি বসাবেন, সেই মানুষটারও কিন্তু যোগ্যতা থাকতে হবে। এই ক্লারিফিকেশনটা দরকার ছিল। এটাই হলো কথা। আমি তো বলেছি যে আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ হতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, কত কিছু করতে হবে। আপনি তো একদিনে যেখানে চাকরি করে আপনি ঢুকতেন এন্ট্রি লেভেলে, আপনি কি হতেন? বিসিএস দিলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে তো আপনার সচিব, কত দূরে, এখন তো আপনি সচিবের উপর দিয়ে বসে গেছেন। এই যে না চাইতে অনেক কিছু পাওয়া অবস্থাটা হয়ে গেছে এই জায়গাতে। আমি তো মনে করি যে এই স্পিরিটটা যেটা ছিল, জুলাই আগস্টের স্পিরিট যেটা ছিল, সেটা মনে করেন যে অনেক আগে শেষ। তারেক ভাই বলেছিলেন, দেখেন এই যে আহতরা যারা বিষ পান করতে চেয়েছেন, আপনারা দেখেছেন কিনা এয়ারপোর্টের যে ভিডিওগুলো, যে মনে হচ্ছিল যে প্লেজার ট্রিপে যাচ্ছে আহত বিদেশি ট্রিটমেন্টের জন্য। অথচ যারা প্রকৃতভাবে আহত, বাড়িতে কিংবা হসপিটালে শুয়ে শুয়ে পচে পচে মরছে, তাদের কিন্তু নামগুলো আসেনি বা তাদেরকে পাঠানো হচ্ছে না। যারা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন আছে, তাদেরকেই মনে করেন যে পাঠানো হচ্ছে। তারা হাসি খুশি, তারা কত সুন্দর রাখছে, কত ভারী ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছেন, বেশ লম্বা ট্রিপ দিবেন। সে যদি পঙ্গু হয় তো তাহলে তার এই ব্যাগ মনে করেন যে বোঝা বইবার সক্ষমতা কোথায়? এই ধরনের অনেক ভিডিও আছে, অনেক ক্লিপ আছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, পেপার পত্রিকায় এসছে। এগুলি তো ঠিক না। এই যে আপনার এইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে তো আপনার অনেকে তো বলবে তো হাসিনাই তো ভালো ছিল। আমি তো যেটা মনে করি যে হাসিনাই তো তাহলে ভালো ছিল। আমরা তো এটা চাইনি। আমরা 15 বছর আন্দোলন করেছি। তো হাসান তারিক চৌধুরী, এই প্রশ্নটা আপনি খানিকটা ইঙ্গিত করছিলেন যে আমাদের নিরাপত্তার ইস্যুটাও এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে কারণে সেনাবাহিনী অনেক বেশি সরব এবং উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে মিয়ানমারে এই যে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান চ্যানেল যাই বলা হোক না কেন সেটা নিয়ে। সো আপনি এই ধরনের সিদ্ধান্ত কেন এ ধরনের একটা সরকার নিচ্ছে বা নিতে পারে কিনা, এবং নিতে কেন রাজনৈতিক দলগুলোই বা সবাই মিলে অ্যালাউ করছে, নাকি রাজনৈতিক পক্ষগুলো বিভাজিত ইতিমধ্যে হয়ে গেছে, যে জুলাই আগস্টের একদিকে এনসিপি, জামাত বা অন্যরা, আরেকদিকে বিএনপি এবং অন্যরা? জিল্লু ভাই, আমার বিজ্ঞ সহকর্মী এখানে আছেন, আমরা কোনো ক্ষেত্রে লক্ষ্য করছি আমি যে বিএনপির আগের এলাই না, আমি জামাতের কথা বলছি না, শেষের দিকের এলাই যারা, তারাও এই দিক সেদিক ছুটোছুটি করছেন। হ্যাঁ, আপনি খুব সঠিক এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্নটি করেছেন এই সময়ের জন্য। সেটা হলো যে পলিটিক্সে এক ধরনের টার্মিনোলজি ইউজ হয়, আর লিগ্যাল প্রফেশনে আরেক টাইপের টার্মিনোলজি ইউজ হয়। আমরা ক্রিমিনাল প্রসিডিংসে মাস্টার মাইন্ড শব্দটা ব্যবহার করে থাকি, আমরা প্রভোকেশন ইউজ করে থাকি, আমরা ইনসাইটমেন্ট ইউজ করে থাকি, আমরা
আমরা কোলাবোরেশন ইউজ করে থাকি, ম্যালিস ইউজ করে থাকি। তো ক্রিমিনাল সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজিতে যেই শব্দগুলো ইউজ করা হয়ে থাকে, আনফর্চুনেটলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বিদ্যা বুদ্ধির জায়গা থেকে এই শব্দগুলোই কিন্তু পলিটিক্সকে উনি আমদানি করেছেন। তিনি বলেছেন মাস্টার মাইন্ড। তিনি স্বপ্নদ্রষ্টা বলেননি, বলতে পারতেন বাংলা ভাষায় যে এই আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, সেটি না বলে বলছেন মাস্টার মাইন্ড, বলছেন মেটিকুলাস। তো এই যে মেটিকুলাস যার মাথায় থাকবে, তিনি মেটিকুলাসলি জানেন কীভাবে পলিটিক্যাল ফোর্সকে ডিভাইড করতে হয় এবং রুল করতে হয়। এবং সেটি আমরা করিডোর প্রশ্নে দেখতে পেলাম, সেটি আমরা বন্দর প্রশ্নে দেখতে পেলাম, এবং যে কারণেই মিলিটারি থেকে রিয়াকশান। আজকে বাংলাদেশের প্রথমত বামপন্থী দলগুলো, বাম জোট, কমিউনিস্ট পার্টি, সিপিবি, তারা সবার আগে বলেছে যে এইটা আমাদের সার্বভৌমত্ব, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এটা আমাদের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। বিএনপি বলেছে, এবং মেজর স্টেক হোল্ডার ইন পলিটিক্স যারা দীর্ঘদিন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, তারা যখন বলছে, সেটাকে ডিসরিগার্ড করে আমাদের অনারেবল অ্যাডভাইজাররা তোতা পাখির মতো বুলিয়া উড়ে যাচ্ছেন, এবং এক পর্যায়ে চাপের মুখে তারা কি বলছেন, আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমরা সব কথা প্রকাশ করে দেব। আপনাদেরকে কে মানা করেছে প্রকাশ করতে? করে দিন। কোন পলিটিক্যাল পার্টি আপনাদেরকে ডিস্টার্ব করছে? কে আপনাদেরকে ইলেকশন করতে দিচ্ছে না? প্রকাশ করুন। কারা প্রেশার করছে, কারা প্রেশার করছে, কারা জোর করে সরকারি পদায়ন নিচ্ছে, কারা ভয় দেখাচ্ছে, আপনাকে বলুন। আমরা তো চেয়েছিলাম একটি ভয়মুক্ত পরিবেশ, আমরা তো চেয়েছিলাম একটি মবের রাজত্ব মুক্ত পরিবেশ। আমরা কি সেটি পেয়েছি? বাজেটের যে ভয়ঙ্কর চিত্র ইতিমধ্যেই মানুষের সামনে চলে এসেছে, এবং এই বাজেট বাংলাদেশকে কি দেবে, এবং দেশের লিডিং পত্রিকাগুলো বলছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ ইন এ ভেরি পুয়ার স্টেজ। আমাদের পুঁজিবাজার থেকে বিরাট অঙ্কের টাকা লোপাট হয়ে গিয়েছে, কোনো খবর নাই, 90,000 কোটি নিউজ টাকা নাই। দেখলাম। তাহলে এই যে আমাদের পুঁজিবাজার থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, যেটা অসীম ভাই বললেন যে হাসিনাকেও হার মানিয়েছে, মাত্র 9 মাসে হাসিনার 16 বছরকে হার মানিয়ে দিয়েছে। তাহলে অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলোটা কারা? এর বিচার করবে কারা? অভ্যুত্থানের স্পিরিটকে অপব্যাখ্যা দিচ্ছে কারা? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবং কেন তারা নির্বাচন দিতে ভয় পায়? যে ওয়াদা করে তারা এই দায়িত্ব নিয়েছিল, ম্যান্ডেটটা মূলতই ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ, মানে ইলেকশন। এবং রাষ্ট্রের এই অন্তর্বর্তী সরকারের এখতিয়ারটা আপনার খুবই নির্ধারিত, খুবই লিমিটেড, লাইক কেয়ারটেকার গভর্নমেন্ট। সেই লিমিটেড এখতিয়ারের মধ্যে থেকে তারা সিকিউরিটি ইস্যুস লাইক করিডোর অ্যান্ড আমাদের একটা বেল্টের, আমাদের কোস্টাল এরিয়ার এই যে বন্দর, যেখানে আপনি আবার আর্মস এমুনেশন তৈরির একটা অনুমতি দিচ্ছেন, এটা হতেই পারে, কিন্তু সেটা এখানে কেন? আপনার দুবাইয়ের পার্শ্ববর্তী অনেক পাকিস্তান আছে, করাচি আছে, করাচি বন্দর অনেক কাছে, মুম্বাই আছে। তাহলে আমিরাত অস্ত্র বানানোর কারখানা করার জন্য করাচি বাদ দিয়ে বা মুম্বাই বাদ দিয়ে, তার নিয়ারেস্ট আরও পোর্ট সিটিগুলো বাদ দিয়ে কেন বাংলাদেশকে এত পছন্দ করছে? এর পেছনে কোনো সিকিউরিটি রিজন আছে কিনা, সেগুলো তো জনগণের জানার অধিকার আছে। এবং আমাদের দেশের কনস্টিটিউশনে উল্লেখ আছে যে এই ধরনের ইস্যুসগুলো জাতিকে জানাতে দিতে হবে। পার্লামেন্ট না থাকে, যেহেতু পার্লামেন্ট নাই, নিশ্চয়ই অন্য পন্থা আপনাকে খুঁজতে হবে। এবং আজকে আমরা যারা সেপারেশন অফ পাওয়ারের থিওরিতে বিশ্বাস করি, আমরা যারা রাষ্ট্রের 3টি অঙ্গের একটা প্রপার ব্যালেন্সে বিশ্বাস করি, আমরা দেখতে পাচ্ছি এই গভর্নমেন্ট ডক্ট্রিন অফ নেসেসিটির যে তত্ত্ব, সেটা অপব্যবহার করছে। ডক্ট্রিন অফ নেসেসিটি মানে যা ইচ্ছা তা করে না। ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। এটাই ছিল প্রত্যেকটি আন্দোলনের স্পিরিট। কারণ আমাদের সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান ছিল না বলে আমাদের সর্বোচ্চ আদালত একটা রেফারেন্স করে তাকে বসার সুযোগ দিয়েছে, আপনি সেটাকে মিস ইউজ করতে পারেন না। কিন্তু আমরা কি দেখছি, পদে পদে যদি, তবে, কিন্তু ইত্যাদি দিয়ে পূর্ব শর্ত আরোপ করে নির্বাচনকে এক অনিশ্চয়তার মহাসাগরে ফেলে দেওয়া হচ্ছে। এই লক্ষণ শুভ নয়। যে ব্যারিস্টার অসীম, প্রফেসর ইউনূস এক সময় বলেছিলেন যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি এবং তার সরকার করবেন, কিন্তু এই পদত্যাগের গুঞ্জনকালে তার বরাত দিয়ে যেটি জানা গেল সেটি হচ্ছে যে তিনি এখন বলছেন যে এখন তো নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য পুলিশ প্রস্তুত নয়, এখনও তৈরি হয়নি। তো এই বক্তব্যকে আপনি কীভাবে দেখেন বা কীভাবে? আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে যে আপনার এক ধরনের
এক্সকিউজ দেয়া, লেম এক্সকিউজ, মানে আমি পারিনি এই জন্য এক্সকিউজ। ও অফিসে এক স্টাফ প্রতিদিন লেট করে, তো বস জিজ্ঞেস করলো যে মানে প্রতিদিন লেট করে, প্রতিদিন লেট করে, প্রতিদিন লেট করে। তো ফাইনাল ডেতে এসো সে একই এক্সকিউজ, তার উত্তর কিন্তু ওই একটাই থাকে, হয়তো বাস পায়নি অথবা যাত্রীর ভিড় ছিল অনেক বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবস্থাটা হয়ে গেছে এরকম, উনি যে কথাটা বলছেন। আপনি বললেন যে সেরা নির্বাচনটা দেবেন, এখন এতদিন পরে মনে হলো যে এখন ভোট রিগিং হবে, বাক্স ছিনতাই হবে বা পুলিশ বা অমুক তমুক। আমরা তো নির্বাচন, বিএনপির প্রথম ইটাই ছিল যে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার নিউট্রাল করেন। আপনারা কি করলেন আমরা পত্রপত্রিকায় দেখেছি যে একটা রাজনৈতিক দলের এনসিপির নেতা আপনার নিয়োগ দিয়েছেন, কতশো কোটি টাকা উনি সেটার থেকে ইনকাম করেছেন। 47 জনের লিস্ট শুদ্ধ আছে যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে টাকা পয়সা নিয়ে, এবং তাকে এনসিপি অব্যাহতি দিয়েছেন। এনসিপি অব্যাহতি দিয়েছেন তাকে, কিন্তু যে 47 জন ডিসিকে পদায়ন করা হয়েছে তাদের কি একজনকে 0.47কেও কি চেঞ্জ করা হয়েছে? হয় নাই। তো ডক্টর ইউনূস সাহেব কিসের ইঙ্গিত দিচ্ছেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আপনার বহু লোকজন আছে, ঢাকা শহরের বিভিন্ন থানায় আপনার মনে করেন যে সাব ইন্সপেক্টর 8 বছর 9 বছর ধরে আছে। আমার কলাবাগান থানায় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন মনে করেন যে 8 বছর ধরে আছে। আমি বলছি এক জায়গায় থাকলে দুর্বৃত্তায়নটা খুব সহজ, সে জানে যে কোন কোন পকেটে মাদক ব্যবসা হয়, কোন কোন পকেটে চাঁদাবাজি হয়, এগুলোর সব তারা শেয়ার পায়, কো শেয়ারার হয়ে গেছে তারা, সেখান থেকে নড়তে চায় না, উপরের দিকে টাকা পয়সা দিয়ে মনে করেন যে ট্রান্সফারটা ঠেকায়। তো এই যে একটা প্র্যাকটিস এই দেশে আছে, আপনি তো ওটা ভাঙতে পারেননি। আজকে 9 মাস চলে গেছে, আপনি কি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন? আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাজিয়েছেন ঢেলে? আর আপনি বললেন যে ব্যালট বক্স ছিনতাই হবে। বৃহত্তম গণতন্ত্রের একটা দেশ বলা হয় ভারতকে। ভারতের নির্বাচন কমিশনার যখন ছিলেন চিফ ইলেকশন কমিশনার টিএম সেশন, উনি দেখিয়ে গেছেন যে নির্বাচনটা কিভাবে করতে হয়। ভারত কিন্তু সে পথেই আছে, কিন্তু ভারতে নির্বাচন যখন হয় এক একটা রাজ্যে তাদের 100 জন অন্তত খুন হন এক একটা কনস্টিটিউয়েন্সির, মানে আশেপাশে যে ইয়েতে কি বলে রাজ্যগুলোতে। তো সেখানে কি আপনার নির্বাচন তাদের ফেয়ার হয় না? নির্বাচন ফেয়ার হওয়া এক জিনিস, ব্যালট বক্স ছিনতাই হওয়া আরেক জিনিস, সহিংসতা হওয়া আরেক জিনিস, সম্পূর্ণ না। তারপরে আমরা সহিংসতা মুক্ত নির্বাচন তো অবশ্যই চাই, ভায়োলেন্স ফ্রি ইলেকশন। সহিংসতা আপনি কোনোদিন 100% করতে পারবেন না, সহিংসতা মুক্ত কোনোদিন হবে না। এটা তো আমাদের একটা মজ্জাগত ব্যাপার, যে যার কাজ তা সে করে যাবে। কথাটা হচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকেন তারা কিভাবে তাদের দায়টা পালন করবেন, তাদের দায়িত্বটা পালন করবেন, সেটা অনেকটা তার উপরে নির্ভর করে। অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক দলগুলোরও মনে করেন যে তাদের আচরণ, তাদের প্রার্থী মনোনয়ন, তাদের যে শৃঙ্খলা আপনার নিয়ন্ত্রণ করার বিষয় সব কিছুই থাকে। কিন্তু উনি ঢালাওভাবে বলে দিলেন যে ব্যালট বক্স ছিনতে হবে। আপনি কিভাবে মানুষের মাইন্ড রিড করলেন? আপনার তো এই কথাটা এখন বলার কথা না, আপনি তো এই কথাটা বলতে পারতেন 9 মাস আগে যখন আপনি দায়িত্ব নিয়েছিলেন। আপনাকে তাহলে অ্যাড্রেস করা উচিত ছিল যে নির্বাচনটা করানোর জন্য আমরা এসেছি। আপনার হাসান তারেক ভাই যে কথাটা বললেন যে আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি ক্ষমতায় আছেন, আপনার সেটার জন্যও কিন্তু আপনার একটা আইনি কাঠামোর মধ্যে যেতে হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে কিন্তু আপনার বৈধতাটা কন্টিনিউ করেছে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ডক্ট্রিন অফ নেসেসিটি কন্টিনিউস ইন পারপেচুইটি। আপনি যদি এই কথাটা বলেন, আপনার তো এখন দরকার নাই, আমি মনে করছি নেসেসিটি নাই। তো আপনি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা যখন বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, পক্ষান্তরে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটার জন্য, এখন তো তাইলে নাই। আপনি দেখান তো আগামীকালকে 10,000 মানুষ আপনার পক্ষে নামান, আমি দেখি। আগামীকালকে যদি বলেন যে আমি 20 লাখ লোক দিয়ে ঢাকা শহরে মিটিং করব, বিএনপি সমমনা দলগুলো মিলে, সিপিবিও এখন বলেছে যে বিএনপির সঙ্গে মনে করেন যে আপনার আগামী নির্বাচনে যদি জোট করার প্রয়োজন হয়, আমি দেখেছি কতটুকু তারেক ভাই, আমি কনফার্ম না, এক ধরনের একটা এই আছে কথাবার্তা চলছে না, হয়েছে না, হয়েছে আগে যেখানে হতো না এখন তো হয়েছে। তো তার মানেটা কি? যে সবাই মনে করেন যে বলে না যে বাঘে মশে একঘাটে জল, নির্বাচন ইস্যুতে সিপিবি বিএনপি একই নির্বাচন চাওয়ার ক্ষেত্রে ডিমান্ড কোনো সময় কোইনসাইড করতে পারে। হ্যাঁ, কোইনসাইড করতে পারে, ঠিক আছে। মানে কিছুটা হলেও তো মনে করেন যে আপনার কথাবার্তা হচ্ছে, বা মনে করেন যে আপনার
একটা দূরত্ব যখন এক ধরনের ছিল আগে বলা হতো, কিন্তু দেখা গেছে যে আবার দেশের জামাতের সাথে বিএনপির যে সিচুয়েশন আগে ছিল সেই জায়গায় এখন আর নাই। তাহলে মনে করেন যে অন্যরাও মনে করেন যে অনেকে ভাবতেন যে ওদের সঙ্গে আছে দেখে আমরা ঘিরতে পারছি না, ভিড়তে পারছি না। যখন দেখবেন যে না ঠিক আছে সেখানে একটা দূরত্ব হয়েছে বা দূরত্ব রাখছে বিএনপি, তখন দেখা গেছে অন্যদের জন্য একটা সুযোগ তৈরি হয়। ঠিক সেই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে এসছি আমরা বা চলছি আমরা এখন। আমরা তো মানে সংকট যখন হবে, মানে বানের সময় বাঘে মশে এক ঘাটে জল খায়, তো আমরা তো এখন মনে হয় যে ওনারা আমাদেরকে একটা বানের মধ্যে ফেলে দিলেন। ওনারা আনুক, আমি তো বলেছি ওনারা 10,000 মানুষ আনুক, 20,000 মানুষ আনুক, আমরা তারপর দিন যদি আমরা মনে করেন যে 20 লাখ লোকের সমাবেশ করতে না পারি যে ওনার পদত্যাগ চেয়ে, আমরা তো সেটা চাই না। বিএনপি বারবার বলেছে যে আমরা এই সরকারকে কন্টিনিউয়াসলি সমর্থন দিয়ে যাব, আমরা ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ চাই না। কিন্তু আপনি বলবেন আইদার শিশুদোষ আচরণ করবেন, খেলবো না, এটা তো হয় না। আপনি দায়িত্ব নিয়ে আমাদেরকে সাগরের মাঝখানে আপনি ক্যাপ্টেন, আপনি ডিঙ্গি নিয়ে চলে যাবেন, এটা তো হবে না। আপনাকে দায়িত্বটা পালন করে যেতে হবে। আপনি ইতিহাসের সেরা নির্বাচনটা দিতে পারবেন যদি আপনি অন্যদের দ্বারা ড্রিভেন না হন। ওই মাস্টার মাইন্ডের দ্বারা আপনাকে পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আপনার বিচার বিবেচনা বুদ্ধি বিবেক অনেক বেশি আছে, আপনি চাইলে এখনও পারেন। বিতর্কিতদেরকে বাদ দেন, একটু অভিজ্ঞ আপনার যাদের গ্রহণযোগ্যতা আছে প্রয়োজনে তাদেরকে ইনক্লুড করেন। রাজনৈতিক সরকার যখন থাকে তাদের তো ম্যান পাওয়ার অনেক বেশি থাকে, তারা আপনার ক্যাবিনেটে মনে করেন যে 40-45 জন আপনার মনে করেন যে দায়িত্বে দিয়ে রাখেন। এখন এক একটা মন্ত্রণালয়, এক একজন উপদেষ্টা 4টা-5টা করে আপনার মন্ত্রণালয়, কত দিক সামলাবেন আপনি, কত দিক করবেন? তো আপনি সেজন্য বলছি যে যাদের অভিজ্ঞতা নেই, যারা আমি মনে করি যে বিতর্কের মধ্যে পড়ে গেছেন, তাদেরকে বাদ দেন। অনেকেই আছেন, বিএনপি তো 3 জনের কথা স্পষ্ট করে বলেছেন, 3 জন না, আমি তো আরও বলতে পারবো বেশি। কারণ যাদের কথাবার্তায় মনে হয় যে তারা একটা পার্টিকুলার গোষ্ঠীকেই আপনার সমস্ত ক্রেডিট দিতে চান, পক্ষান্তরে নিজেরাই সেটা নিতে চান। আমরা তো দেখেছি সবাই নিজেদের স্বার্থের মধ্যে কিন্তু ওনারা নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে। 15 বছরে ওনাদের এমন কোনো অবদান নেই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, হোয়াট ইজ নেক্সট? মানে এই এখন এখান থেকে বেরোবার উপায় কি আসলে? প্রথম কথা হলো জিল্লু ভাই, বেরোবার জায়গাটা তো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। যেমন ধরেন এখন তো সামনে কোরবানি ঈদ, ঢাকা শহরের কোরবানির বর্জ্য আদৌ সরবে কিনা, ঘর থেকেই বেরোতে পারবো কিনা, সেরকম একটা সিচুয়েশন এই সিটি কর্পোরেশনকে ঘিরে হয়ে গিয়েছে। এবং ঢাকার রাস্তার যানজট এখন বিশ্বে আলোচিত বিষয়, এবং এর অজুহাত দিচ্ছেন বর্তমান সরকার আন্দোলনকারীদের উপরে। কেন আজকে আন্দোলনের বন্যা বয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না, এবং সমস্ত আন্দোলনকে ঢালাওভাবে নেগেট করা হচ্ছে এবং মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। নেক্সট আমাদের কি? নেক্সটটা খুব পরিষ্কার ছিল। নেক্সটটা ছিল যে গভর্নমেন্ট যদি তার এখতিয়ারটা বুঝতে পারত যে আমার এখতিয়ারটা খুব লিমিটেড, আমি দ্রুতই মৌলিক সংস্কারগুলো শেষ করে আমি একটা ইলেকশন দিয়ে পলিটিক্যাল অথরিটি সম্পন্ন গভর্নমেন্টের কাছে পাওয়ারটা দিয়ে মানে আমি বিদায়টা নেব। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখলাম, অর্থাৎ সারা দুনিয়ায় যেই ব্যক্তিটি গুড গভর্নেন্স, রুল অফ ল ইত্যাদি লেকচার দিয়ে বেড়ালেন, সাস্টেনেবল পিসের কথা বলে বেড়ালেন, আমরা সাস্টেনেবল পিস তো দূরের কথা, উল্টো আমরা দেশে দেখতে পাচ্ছি ললেসনেস। এবং এই ললেসনেসের সবচেয়ে বড় এক্সাম্পল আমার ধারণা এই 21st সেঞ্চুরিতে বাংলাদেশ বোধহয় এই জন্য বই লেখা হবে বাংলাদেশকে নিয়ে, এই মব নিয়ে। ফলে এই জায়গা থেকে দেশকে বাঁচানোটাই হলো আমাদের নেক্সট ডিউটি। সেই নেক্সট ডিউটির জন্য আমরা জানি যে ইউরোপে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা সভ্য দুনিয়ায় কারো নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠে কোনো চেয়ারের, তিনি উইলিংলি কিন্তু রিজাইন করেন, তাকে তার পদত্যাগ চাইতে হয় না। এটা হলো একটা মডেস্টি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো, ইনক্লুডিং কমিউনিস্ট পার্টি, ইনক্লুডিং বিএনপি, যত বেশি মডেস্টি শো করছে এই গভর্নমেন্টের প্রতি, তারা তত বেশি থ্রেট করছেন, তত বেশি এক ধরনের পলিটিক্যাল ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করছেন। এর ফলে জায়গাটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। এখানে আমি একটু দ্বিমত করব আমার বিজ্ঞ সহকর্মী অসীম ভাইয়ের সাথে। সেটা হলো যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে লিগ্যাল ক্যারেক্টার থ্রু এ রেফারেন্স, এটা অনেক বেশি লিমিটেড। অ্যাট দ্য সেম টাইম আমাদের হাইয়েস্ট জুডিশিয়ারি কিন্তু ইলেকশনের জন্য, যেটা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের দাবি ছিল, যেটা আমি এই অনুষ্ঠানের আগেও বলেছি, যে একটা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট ফর কন্ডাক্টিং দ্য ইলেকশন, এটা কিন্তু রিভাইভ করেছে, এটা ফিরে এসেছে। তাহলে লিগালি আমাদের উচ্চ আদালতকে বলতে হবে
যে দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ সিমিলার টু দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট বা অল দ্য সেম, এটা না বলা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের লিগালি আমার ধারণা, ইফ আই ইন্টারপ্রেট লাইক দিস ওয়ে, এইটা কিন্তু তাদের ইলেকশন হোল্ড করার, ইলেকশন কন্ডাক্ট করার কিন্তু লিগাল অথরিটি থাকে না। আপনি কার কাছে চাচ্ছেন যার অথরিটিই নাই অ্যাকর্ডিং টু দ্য কেয়ারটেকার সিস্টেম? ফলে কেয়ারটেকার সিস্টেমে কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে হয় সেটারও কিন্তু একটা প্রসিডিউর আমরা প্র্যাকটিস করেছি বাই কনভেনশন। আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার একটা প্রথা, একটা রীতি, একটা রেওয়াজ আছে, যেটিকে বিগত স্বৈরাচারী সরকার গায়ের জোরে বাতিল করে দিয়েছিল, সেটি ফেরত এসেছে। তাহলে সেই ফিরে আসা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি কি আমরা সম্মান দেখাবো না? যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা প্রাণ দিল, জেল খাটলো, তার প্রতি আমি কি সম্মান প্রদর্শন করলাম? এই প্রশ্ন কিন্তু, সেই নৈতিক প্রশ্ন কিন্তু আন্দোলনকারী দলগুলোর কাছে, সিপিবি, বিএনপি সহ সকল দলের সামনে কিন্তু চলে আসবে। সেজন্য আমি মনে করি আমাদের নেক্সট হলো এই জায়গাটা ক্লিয়ার করা যে এই যে গভর্নমেন্ট এখন বর্তমানে বহাল তবিয়তে আছেন বা তবিয়তে নাই, তারা তত্ত্বাবধায়ক সরকারের সমতুল্য কিনা, আইনত তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো পাওয়ার কন্টেন্ট করেন কিনা একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য। সেটি যদি জাতির সামনে পরিষ্কার না করা হয়, তাহলে আমার ধারণা যে নির্বাচনটি তারা করতে যাচ্ছেন বা প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু একটা সন্দেহের, প্রশ্নের এবং বিতর্কের প্রতিশ্রুতি হিসাবে থেকে যাবে। যদিও জাতি এখনো জানে না আদৌ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিনা। যত কথাই বলুক, আশঙ্কা আছে যেভাবে নয়া ন্যারেটিভের দিকে ঝুঁকছে এই সরকার, আমি আশঙ্কা করি যে এবছরের শেষ দিকে না আবার গণপরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, তাহলে সেটা নিয়ে আরেক বিতর্কের মধ্যে কিন্তু জাতি পড়ে যাবে। এটাও কিন্তু একটা ডিমান্ড ছিল। নির্বাচন চাইছেন, নির্বাচন দিলাম, নির্বাচন চেয়েছেন তো দিলাম গণপরিষদ, দিলাম রেফারেন্ডাম। ফলে অনেক ভাবার ব্যাপার আছে, অনেক চিন্তা করার ব্যাপার আছে, অনেক কথা বলার ব্যাপার আছে। জি, ব্যারিস্টার নাসির। যে আমি তারেকবার উদ্দেশ্যে একটু বলি, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা কিন্তু আমি আরও অনেক আগে বলেছি, প্রায় 1.5-2 মাস আগেও আমি বলেছিলাম। সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে আপনার আনকনস্টিটিউশনাল, বাট রেগুলারাইজ হয়েছে রেফারেন্স দিয়ে। আর কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু সংবিধানের মধ্যে, সঙ্গত কারণেই আপনার ন্যায় নীতি বলেন, নৈতিকভাবে বলেন, কেয়ারটেকার গভর্নমেন্টের আপনার অবস্থানটা অনেক বেশি। 3 মাস হোক, কিন্তু তার ভ্যারাসিটিটা অনেক বেশি, সে অনেক কিছুই করতে পারে। এই যে অনেকে বললেন যে আমাদের সব ম্যান্ডেট আছে, আমরা সব করতে পারি, তা আপনি কি লেন্দুব জর্জির মতো, দর্জির মতো দেশটাও দিয়ে দেবেন, পোর্ট দেবেন, করিডোর দেবেন, সব কিছু দেবেন? সব ধরনের ম্যান্ডেট আছেন। বিভিন্নজন বলেন এই অন্তর্বর্তী সরকারের লোকজনরা যে দেশটাই ইজারা দিয়ে দেন, এমন একটা ভাব। না, আপনার এইটা নাই। আপনি যেটা বললেন যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ আপনার 13th অ্যামেন্ডমেন্টটা রিভাইভ করেছে। রিভাইভ করলেও আপনাকে একটা গেজেট নোটিফিকেশন করতে হয়। আমি নিজে এই কথাটা বলেছি, আমি আমার দলকেও বলি যে আমরা গেজেট নোটিফিকেশনটা চাই। গেজেট নোটিফিকেশন যদি না হয়, তাহলে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টটা মনে করেন যে ডাজন্ট কাম ইন টু ফোর্স অটোমেটিক্যালি, এটার জন্য একটা গেজেট হতে হয়। এটা কিন্তু এনারা করেননি বা হয়নি। তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে ইন্টারিম গভর্নমেন্টের স্পিরিট, কেয়ারটেকার গভর্নমেন্টের স্পিরিট একই, কোনটা? টু কন্ডাক্ট অ্যান ইলেকশন। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত। কেয়ারটেকার গভর্নমেন্ট যত কিছু করতে পারেন, ইন্টারিম গভর্নমেন্ট সব কিছু করতে পারে না। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে যে দেশের মধ্যে একটা অরাজক অবস্থা তৈরি হবে, একটা সরকার থাকতে হবে, একটা সরকার থাকতে হবে। এই জন্য বলি আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি। সরকার থাকতে হবে মানে কি, দেশটাকে কনস্টিটিউশনাল যে কন্টিনিউইটি দিতে হবে সেটার জন্য। কিন্তু সেটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য কখনোই হতে পারে না। সময় তো অনেক বেশি চলে গেছে। আপনার আজকে যখন কথা আসে যে নির্বাচন কবে দেবেন বা ওনারা দেবেন কি না, এই প্রসঙ্গ, এই বিতর্কগুলো কিন্তু নতুন না। আপনার যারা যখন সংস্কারের কথা বলেন, এটা না হলে ওটা হবে না, এটা না হলে ওটা হবে না, আমি আশাবাদী না, এর জন্য হতাশাবাদী বরং। আপনি দেখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে একটা গরুর হাটের ইজারা নিয়ে যে এই সরকারের মনে করেন যে একজন অংশীদার, যিনি আপনার পাওয়ার কথা না তাকে দিয়েছেন, আবার যিনি 3rd লোয়েস্ট হয়েছেন তাকে না দিয়ে, ফার্স্ট লোয়েস্ট যে হয়েছেন তাকে না দিয়ে অন্য একজনকে দিয়েছেন, যে কিনা আপনার প্রতারণার আশ্রয় নিয়েছে, যে ব্ল্যাক লিস্টেড, তার জন্য আপনার আদেশ দেওয়া হয়েছে যে তাকে কার্যাদেশ দেওয়া হোক। তো এটা এই সরকারের মধ্য থেকে হচ্ছে। তো তাহলে আপনি ভূতের মুখে রাম নামের মতো অবস্থা। তা আমরা এই ভূত থেকে পরিত্রাণটা চাই। আমরা তো ফুটন্ত কড়াই থেকে এখন মনে হচ্ছে যেন জ্বলন্ত উনুনে পড়ে গেছি।
কিন্তু আপনারা তো গ্যাজেট নোটিফিকেশনের জন্য কোনো প্রেসার দেন নাই না, গভর্নমেন্ট। এখানে একটু সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এটা হাইকোর্ট ডিভিশনে এটা হয়েছে, সেখানে কিছু প্রোভাইজও আছে, তো যার কারণে সম্পূর্ণ 13th অ্যামেন্ডমেন্টটা আপনার রিভাইভ করা যাচ্ছে না। কিছু কিছু জিনিসকে আপনার সেভ করা হয়েছে, কিছু কিছু ক্লজকে সেভ করা হয়েছে। এটা যদি আপনার ইট মে বি দেয়ার ইজ এ ডিলে ট্যাকটিক্স। না, সেটা মনে করেন যে কোর্টের ব্যাপার, এই জন্য তো আমিও বলতে পারবো না, আপনিও আমিও আমরাও হিসেবে বলতে পারবো না। মন্তব্য করতে আইনি উপদেষ্টা ওনারা দণ্ডমুণ্ডের কর্মকর্তা, ওনারা বলতে পারেন যে এখন এই জুলাই আগস্টের জন্য মনে করেন যে কারো গলা বেঁচে গেছে, এটা এখন ওনারা বলতে পারেন, কিন্তু আমরা তো বলতে পারি না, তাই না? এই ধরনের একটা যদি আমি পেতাম বা আপনি পেতেন, তখন বলতেন যে না, এটা তো মব জাস্টিস করে ওনারা এই রায়টা নিয়ে গেছেন। এ ধরনের কথাও কিন্তু ওনারা বলেছেন বা বলতে আমরা শুনেছি। মানে এক মুখে দু ধরনের কথাবার্তা এই সরকার থেকেই কিন্তু আসছে। তাহলে তো মনে করেন যে আগের তো আমরা তো কোনো কিছু ভালো কিছু পাইনি। তো আপনার যার মনে করেন যে জন্মই আমার আজন্ম প্রাপ, আপনি তার কাছ থেকে কোথায় পুণ্যের বাণী শুনবেন? আপনি পাপ থেকে বরং ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এই অবস্থাটা হওয়ার আগে আমি মনে করি যে আইদার রিস্ট্রাকচারিং করেন, রিকনস্টিটিউট করেন, যাদের ব্যাপারে বিতর্ক এসছে তাদেরকে বাদ দেন, উচ্চাভিলাষ কিংবা স্বপ্ন দেখানো ওগুলি বন্ধ করেন। বিনিয়োগ আসবে। আপনারা দেখেছেন যে বিকেএমের প্রেসিডেন্টের বক্তব্য যে 50 ভাগ গ্রোথ তাদের কমে গেছে। আপনার আরেকজন ভদ্রলোক বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যিনি প্রেসিডেন্ট পারভেজ ভাই, আমি ওনার এই বক্তব্য দেখছিলাম, হতাশার সুর। তো তাহলে আপনি কোন বিনিয়োগ, কোন স্বপ্ন কাকে দেখাচ্ছেন? যা কিছু নিয়োগ হচ্ছে আপনাদের, বিনিয়োগ হচ্ছে আপনাদের কোম্পানিতে, আপনাদের ইনফ্লেশন হচ্ছে আর মূল্যস্ফীতি বাড়ছে, যেটার বোঝা জনগণকে বইতে হচ্ছে। আপনি তো সেটা কমাতে পারছেন না। আপনি কি সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করছেন? তা না, আমরা সবাই বলছেন বড় বড় তাত্ত্বিক কথাবার্তাগুলো। আমরা এই তাত্ত্বিক কথাবার্তা, জনগণ তাত্ত্বিক কথাবার্তা চায় না। ডাল ভাত খেতে চায়, পেট পুড়ে খেতে চায়, স্ট্যাবিলিটি চায়, চাকরি চায়, চাকরির নিশ্চয়তা চায়, এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা ক্রিয়েট হোক, আমরা এটাই চাই। শেষ করবার কিছু বলবেন এক দুই লাইন? না, আমি এটাই বলছি যে আমরা তো মনে করেন যে কারণে আমাদের স্পিরিটটা কি ছিল, ফেসিস্ট কেন হয়েছে? বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বিনা ভোটে যখন একবার বাঘ যখন আপনার মাংসের স্বাদ পেয়ে যায়, তখন তো তাকে আপনার সবজি আর তরকারি দিলে তো হবে না, কচুরলতি দেবেন তাতে তো হবে না। তো অবস্থাটা হয়ে গেছে, আমরা সেটার থেকে মুক্তি চেয়েছিলাম। কারণ একবার যখন বিনা ভোটে নির্বাচিত হন, তখন দেখা গেছে সেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ওটার লংজিভিটি দেওয়ার জন্য আপনি আপনার কাজ করে গেছেন। যারা প্রশাসনে ছিলেন, পুলিশে ছিলেন, তারা সবাই কিন্তু নিয়ামক হিসেবে রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে কুক্ষিগত করেছে যে মনে হয় যেন ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতা থাকবেন। তো এখন তো তাই দেখছি, এই ধরনের একটা অভিলাষ, এই ধরনের একটা সিগন্যাল আমরা পাচ্ছি। আমরা এটা থেকে তো মুক্তি চাই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমি শেষ কথা যেটি বলতে চাই সেটি হলো, আমাদের কোরবানির তাৎপর্য হলো স্যাক্রিফাইস। আমার ধারণা যে সামনে ঈদ আসছে, তো এই অন্তর্বর্তী সরকার অন্তত পক্ষে তাদের যে ন্যারো মেন্টালিটি রিগার্ডিং ডেমোক্রেসি, রিগার্ডিং ইলেকশন, এই জায়গা থেকে বেরিয়ে এসে পুরনো মাইন্ডসেট ছেড়ে দিয়ে তারা যে গ্রাফিতি দেয়ালে লেখা হয়েছিল যে একটি পুরনো চাবি কখনো নতুন তালা খুলতে পারে না, তো পুরনো চাবি দিয়ে নতুন তালা খোলার রাজনীতিটা ত্যাগ করে মানুষের যে স্পিরিট ছিল, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং টেকসই শান্তি, এটির দিকে তারা যাত্রা করবে, এই আমাদের প্রত্যাশা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, গণতন্ত্রের লেশমাত্র নেই, বরং ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি অব্যাহত আছে, বরং অনেক ইনফর্মাল গোষ্ঠী এখন দাঁড়িয়ে গেছে, যাদের ভয়ে এখন গোটা জাতি আসলে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। এবং এই পরিস্থিতি থেকে বেরোবার উপায় কি? ওনারা মনে করেন গণতন্ত্রই একমাত্র উপায়, গণতন্ত্রের পথে উত্তরণটা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীকে বিতর্কিত করবার চেষ্টা করা হচ্ছে, যাদের সমর্থনে এই সরকার, সেই রাজনৈতিক দলগুলোকে নানাভাবে বিতর্কিত করবার চেষ্টা করা হচ্ছে, নতুন নতুন ন্যারেটিভ সামনে বয়ান হাজির করবার চেষ্টা করা হচ্ছে। এবং এই অবস্থা থাকলে, এবং ওনারা প্রশ্ন তুলছেন যে আসলে এই সরকারের সেই অর্থে যারা এত বড় বড় কথা বলছেন, কাজ করছেন, তাদের সেই লিগ্যাল অথরিটিটা বা মরাল অথরিটিটা এখন আসলে আছে কিনা।
তারপরও পরিত্রাণের একমাত্র উপায় হিসেবে দুপক্ষ থেকেই টেবিলের দুই প্রান্ত থেকে ওনারা বলছেন যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনী একমাত্র আরাধ্য বিষয় এখন জনগণের চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া, সশস্ত্র বাহিনীর চাওয়া, এর সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব কিছুই জড়িত। কাজে সরকার সেই পথে হাঁটবেন এবং তারা যদি মনে করেন যে তারা এই বিষয়ে গড়িমসি করবেন বা অন্য কিছু করবেন, তাতেও খুব সুফল তারা পাবেন বলে মনে হয় না, কেননা ধীরে ধীরে এই দাবিটা জোরালো হতে শুরু করেছে এবং ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হয়তো সহযোগিতা অব্যাহত রাখতে নাও পারেন যদি এই অবস্থা চলতে থাকে। সেক্ষেত্রে আমরা আশা করব যে তারা তাদের বোধোদয় হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নিজেরা বিদায় নেবার সম্মানজনক বিদায়ের চেষ্টাটা অন্তত করবেন। যদিও ইতিমধ্যেই কতজন সেই সম্মান শেষ পর্যন্ত নির্বাচনটা ভালো করতে পারলেও ধরে রাখতে পারবেন, কেননা নানা বিতর্কে নানানজন নানাভাবে জড়িয়ে পড়েছেন। এবং যদি তারা নির্বাচন না করে সরে যেতে চান, তাতেও ওনারা বলছেন যে তেমন কোনো সমস্যা হবে না, শূন্যস্থান পূরণ থাকে না। 20 কোটি মানুষের দেশে একটা নির্বাচন করবার জন্য 10-12 জন লোকের বা এরকম কয়েকটা সেটের খুব অভাব হবে সেরকম মনে হয় না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।